নমস্কার, সবাইকে রয়্যাল এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে তোমাদের রাইমার্টিনের মডেল পেপার 4 এর কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি? কি লেখা আছে? একটি ভিন্নভাষী উদ্ভিদ নিচের কোন ধরনের পরাগ সংযোগ কৌশলকে অবলম্বন করে না? লেখাটা দেখো কি লেখা আছে? করে না। যখন আমরা দেখব কি না একটি উদ্ভিদে যদি একটি ফুলের মধ্যে পরাগ সংযোগ হয় তখন তাকে আমরা কি বলি? অটোগেমি। একটি গাছের মধ্যে যদি আলাদা ফুলের মধ্যে হয় তখন তাকে আমরা কি বলি? গেইটেনোগেমি। কিন্তু যদি দুটো আলাদা আলাদা উদ্ভিদ হয়, যেমন বলেছে ভিন্নভাষী উদ্ভিদ, যদি দুটি আলাদা আলাদা উদ্ভিদের মধ্যে হয়, যেমন ধরো এখানে একটি ফুল আছে আলাদা গাছের, আবার এখানে একটি গাছ আছে ফুল আছে, সেখানে দুটো আলাদা আলাদা আছে, তাদের ক্ষেত্রে কি হবে? ক্লিস্টোগ্যামি এবং জেনোগ্যামি। এটা হয় আলাদা আলাদা উদ্ভিদের ক্ষেত্রে। কিন্তু যেহেতু করে না বলেছে তাহলে সেটা অ্যান্সার কি হবে? অটোগ্যামি এবং গেইটেনোগ্যামি। সেকেন্ড কোয়েশ্চেন দেখি। সপুষ্পক উদ্ভিদের কার্যকরী মেগাস্পোর কোনটি গঠন করে থাকে? মেগাস্পোর মানে কি? আমরা মেগাস্পোরের ক্ষেত্রে কি দেখেছিলাম? লাস্টে একটা ভ্রূণস্থলী গঠন হয়েছিল। সেই ভ্রূণস্থলীর মধ্যে কি থাকে? তিনটে এরকম থাকে, মাঝখানে একটা নির্ণিত নিউক্লিয়াস থাকে, আর এদিকে থাকে। এইটাকে আমরা টোটালটাকে আমরা কি বলছি? ভ্রূণস্থলী। তাহলে এটার অ্যান্সার কি হবে? 3 নম্বর কোয়েশ্চেন। দেখো বলেছে কোনটি সত্য? ফার্স্টেরটা কি লেখা আছে দেখো, বলেছে সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীতে অবস্থিত ফিলিফর্ম অ্যাপারেটাস যেটি কি করে না পরাগনালীকে সাইনোজয়েডসের কাছে যাওয়ার ক্ষেত্রে পরিচালিত করে থাকে। এইটা আমরা কি করি না এই যে একটা ভ্রূণস্থলী আমার তৈরি হলো, ফিলিফর্মটাকে আমরা কি করি না এখান থেকে আমরা নিয়ে আসি, দিয়ে এখানে ডিম্বাণু থাকে, ডিম্বাণুর মধ্যে আমাদের কি হয়? নিষেক সম্পন্ন হয়। তাহলে এই যে সাইনার্জিস কাছে যে নিয়ে আসে, এটা একদম ঠিক। সেকেন্ড কি বলেছে? গেইটেনোগেমির ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজন ঘটে না, কিন্তু এটা ভুল। গেইটেনোগেমির ক্ষেত্রে কি হয়? মিওসিসের কোষ বিভাজন হয়। 3 নম্বর দেখো কি লেখা আছে? পরাগনালী ডিম্বক বা ভ্রূণস্থলীর ভিতরে প্রবেশ করার জন্য একই রকম পথ অবলম্বন করে, কিন্তু এটা ঠিক নয়। বিভিন্ন রকমের পথ অবলম্বন করে। কখনো এই সাইড দিয়ে হয়, কখনো আবার মাঝ বরাবর হয়, কখনো আবার ওপর সাইড দিয়েও হয়। মানে 3 সাইড বা 4 সাইড দিকেই হয়। তাহলে একই রকম পথ অবলম্বন করে না। সেকেন্ড লাস্টের কি বলেছে? স্পোরোলিন রেণুর বিস্তারণের সময় ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। সেটা কি হবে? ক্ষয়প্রাপ্ত হয় না। ক্ষয়প্রাপ্ত কি হয়ে যায়? ক্ষয়প্রাপ্ত হয় না। যদি ক্ষয়প্রাপ্ত হয়, রেণু যদি ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে এই যে আমার ভ্রূণস্থলীতে যে ডিম্বাণু হবে, ডিম্বাণুর মধ্যে যে নিষেক হয় সেটা কখনো সম্ভব হবে? কখনোই সম্ভব হবে না। তাহলে তার অ্যান্সার কি হবে? তার অ্যান্সার হয়ে যাবে কি? একেরটা। ৪ নম্বর দেখো, ৪ নম্বরে কি আছে? স্বপরাগী ফুলগুলির পুংস্তবক ও স্ত্রীস্তবকের যে দৈর্ঘ্য সেটা প্রায় সমান হয় এবং কাছাকাছি অবস্থান করে। এটা ঠিক। স্বপরাগী ফুলের কি হয়? যেহেতু ওটা একটা গাছের মধ্যে বা একটি গাছের ফুলের মধ্যেই হয়, তাই জন্য ওদের কি করা হয়? পুংস্তবক বা স্ত্রীস্তবক যেটা থাকে সেগুলো খুব মানে সমান সমান হবে এবং খুব কাছাকাছি থাকে। সেকেন্ডে দেখো কি বলেছে? স্বপরাগযোগ একই ফুলে বা একটি গাছের দুটি পৃথক ফলের মধ্যেই হয়। অবশ্যই আমরা এর আগেই দেখেছিলাম কি না একটি যদি স্বপরাগযোগী হয় তাহলে কি এই একটি গাছের একটি ফুল বা একটি গাছের আলাদা ফুলের মধ্যে হয়। তাহলে কি এই দুটোকে আমরা কি বলছি? স্বপরাগযোগী। দুটোই আমাদের কি হবে? সত্য। দুটি সত্য কোথায় আছে দেখো, বিবৃতি A ও 2 উভয়ই সঠিক। ৫ নম্বর কোয়েশ্চেন দেখো, কি বলেছে? ২০ টি মেগাস্পোর মাতৃকোষ থেকে ড্যাশ সংখ্যক স্ত্রীকোষ উৎপন্ন হতে পারে। মেগাস্পোর থেকে আমাদের ৪ টা রেণু করে সৃষ্টি হয়। যেমন কি তার মধ্যে কি থাকে? আমার ৩ টে ঠিকঠাক ৩ টে আমাদের নষ্ট হয়ে যায়। আর একটা আমাদের কি থাকে? একটা আমাদের ঠিকঠাক থাকে। তাহলে ২০ টি মেগাস্পোর থেকে আমার কি হবে? ২০ টিই হবে। এমনিতে হওয়ার কথা কত? যেহেতু আবার যদি ৪ টা করে রেণু নিতাম তাহলে আমার কত হতো? ২০ × ৪ মানে ৮০ টা হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের কি বলেছে? যে মেগাস্পোরের ক্ষেত্রে আমাদের কি হয়? মেগাস্পোর থেকে যেহেতু স্ত্রী কোষ হয়, তাহলে স্ত্রী কোষ আমাদের ক্ষেত্রে কটা হবে? এই ৪ টার মধ্যে আমার ৩ টে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। একটি আমার কার্যকরী হয়। তাই জন্য আমাদের কি হবে? ২০ টি উৎপন্ন করতে পারে। নেক্সট কোয়েশ্চেন। মাইক্রোস্পোরেঞ্জের মধ্যে ক্যাপিটাল কোষগুলিতে অল্প সাইটোপ্লাজম এবং একটি সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, দেখতে পাওয়া যায়। মাইক্রোস্পোরেঞ্জের মধ্যে কি পাওয়া যায়? এটা অল্প সাইটোপ্লাজম থেকে কি হবে? এটা ঘন সাইটোপ্লাজম পাওয়া যায়। আর একটি সুস্পষ্ট নিউক্লিয়াস নয়, এখানে একাধিক সুস্পষ্ট নিউক্লিয়াস পাওয়া যায়। সেকেন্ড কি আছে?
মাইক্রোস্পোরোজেনেসিসের সময় পরাগরেণু মাতৃকোষে মিয়োসিস বিভাজনে অংশগ্রহণ করে অবশ্যই, এবং 4টি পরাগরেণু উৎপন্ন করে, এটাও ঠিক। তাহলে আমাদের কি হবে, ফার্স্টেরটা ভুল, সেকেন্ডেরটা ঠিক। বিবৃতি এ ঠিক হবে, এ হচ্ছে ভুল হবে, আর ঠিক হবে। এ ঠিক আর ভুল, অপশন 3। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোনটি অসত্য বলেছে। এগুলো সবসময় দেখবে কোনটি অসত্য বলছে, কোনটি না, কোনটি সত্য। লাস্টের কোশ্চেনগুলো সবসময় দেখবে কি লেখা আছে, ইস্ট্রোজেন এলএইচ কে পজিটিভ ফিডব্যাক দান করে, অবশ্যই করে। সেকেন্ড কি আছে, ইনিভিন পুরুষের দেহে অ্যান্ড্রোজেনকে সক্রিয় করে তোলে। না, ইনিভিন কি করে, পুরুষের দেহ কি অ্যান্ড্রোজেনকে সক্রিয় করে তোলে? সক্রিয় করে তোলে না। এফএসএইচ গ্রাফিয়ান ফলিকলের পূর্ণতা প্রাপ্তির জন্য দায়ী, অবশ্যই। লেডিকের আন্তঃকোষগুলি আইসিএস দ্বারা উদ্দীপ্ত হয়ে থাকে। তাহলে এটা আমার কি হয়ে যাবে, অ্যান্সার হবে কি বি। তারপরে কি বলছে, একটি ঘটনা দিয়েছে, সেটি পরপর করে সাজাতে বলেছে। ফার্স্টে কি আছে দেখো, অ্যাক্রোজোম বিক্রিয়া, গ্যামেটোজেনেসিস, ফার্স্ট ব্লক, অ্যাম্পিমিক্সিস। না, ফার্স্টে কি হয়, ফার্স্টে হয় গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস মানে কি, যেখানে আমার শুক্রাণু আর ডিম্বাণু দুটোই আমার উৎপন্ন হবে, তাকে আমরা কি বলি, গ্যামেটোজেনেসিস। তারপরে কি আছে, অ্যাক্রোজোম বিক্রিয়া, যখন আমার শুক্রাণুটা আসবে ডিম্বাণুর কাছে তখন এটা বিক্রিয়া হয়, সেই বিক্রিয়াটির নাম কি, অ্যাক্রোজোম বিক্রিয়া। একটি শুক্রাণু যখন ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে যায় তখন আর কিন্তু শুক্রাণু ওখানে মধ্যে প্রবেশ করতে পারে না, তাই জন্য এটাকে কি বলা হচ্ছে, একটা ব্লক করে দেয়, ওটাকে কি বলা হয়, ফার্স্ট ব্লক। তারপরে যে শুক্রাণু এবং ডিম্বাণুর ফলে যে নিষেক সম্পন্ন হয় তাকে কি বলা হচ্ছে, অ্যাম্পিমিক্সিস। তাহলে আমার অপশন কি হয়ে যাবে, অপশন হয়ে যাবে সি। 9টা দেখো, আগে কোনটা, আগে একটা ছিল অসত্য, এবারে কি লিখেছে, কোনটি সত্য। তাই বলছি ভালো করে কোশ্চেন গুলো দেখবে, লাস্টে কি লেখা আছে, সত্য না অসত্য, কোনটি করে না, না কোনটি করে। ফার্স্টে কি বলেছে, করোনা রেডিয়েটর নিষেক পর্দা গঠন করে। করোনা রেডিয়েটর কি নিষেক পর্দা গঠন করে? করে না। সেকেন্ড এটা কি আছে, স্পামাটিডের মধ্যে প্রতিটি অটোজোম দুজোড়া করে অবস্থান করে। স্পামাটিড যেহেতু হ্যাপ্লয়েড, তাই জন্য ওরা দুজোড়া করে অবস্থান করে না, ওরা আলাদা আলাদাই থাকে। সেকেন্ড, তারপর কি বলেছে, প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট তৈরির সময় মাইটোটিক বিভাজনের সময়, না মাইটোটিক বিভাজন করে না, ওরা কি করে, মিওসিস বিভাজন করে। লাস্ট কি আছে, ডিস্টাল সেন্ট্রিওল পরিণত শুক্রাণুর ল্যাজ গঠনকারী তন্তু অ্যাক্সিয়াল ফিলামেন্ট গঠনে সাহায্য করে, অবশ্যই এটি অ্যান্সার। 10এরটা কি বলেছে, স্ত্রীদেহে গৌণ পরডিম্বাণু মানে সেটা সেকেন্ডারি উসাইট এর কোষে অটোজোমের সংখ্যা কত। আমরা জানি মোট আমাদের ক্রোমোজোম সংখ্যা 23টা থাকে, যার মধ্যে 22টা থাকে অটোজোম, আর একটা কি থাকে আমাদের সেক্স ক্রোমোজোম। তাহলে এটার অ্যান্সার কি হবে, 22টা। এবার চলে আসো 11 নম্বরের কোশ্চেন। 11তে দেখো কি বলেছে, যদি শিশু পর্যাপ্তকাল ধরে আইজিএ দ্বারা সমৃদ্ধ কোলেস্ট্রাম গ্রহণ করে তাহলে তা মায়ের স্বাস্থ্যের পক্ষে ভালো। এই আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিএ এগুলো কি, এগুলো হচ্ছে আগে একটা অ্যান্টিবডি। এগুলো কি করে, অবশ্যই যদি পর্যাপ্তকাল ধরে এটা হয় তাহলে কি করবে, তার মায়ের জন্য স্বাস্থ্যের পক্ষে অবশ্যই ভালো। সেকেন্ড কি বলেছে, কোলেস্ট্রাম মায়ের ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে ত্বরান্বিত করে না, ক্যান্সার হতে দেয় না, এটা ভুল। তাহলে কি হবে, এ ঠিক আর ভুল। 12টা দেখো কি আছে, ডিম্বাণু সাইটোপ্লাজম ঘিরে যে পর্দা থাকে তাকে তো অবশ্যই ভাইটালাইন পর্দা বলে। 13 কোনটি হরমোন ক্ষরণকারী আইইউডি, কোনটি হরমোন ক্ষরণকারী আইইউডি, এটা কি হবে, LNG-20। কেন না, লিপসিস টুব, কপার টি বা মাল্টিলোড 375 এগুলো কি হয়, এগুলো কপার বা তামাযুক্ত যে আইইউডি। একমাত্র LNG-20 কি, এটা একটা হরমোন ক্ষরণকারী আইইউডি। নেক্সট দেখো, কোন তথ্যটি সঠিক নয়, আবারও দেখো কি লেখা আছে, কোন তথ্যটি সঠিক নয়, কি আছে দেখো এখানে কি দেওয়া আছে, অ্যামনিওটেন্সিস পদ্ধতি দ্বারা ডাউন সিনড্রোম শনাক্ত করা যায়। টিউবেক্টমি হলো একটি স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি। কন্ডোম একটি বাধাদানকারী রাসায়নিক পদ্ধতি না, কন্ডোম কখনো রাসায়নিক পদ্ধতি নয়। কন্ডোম কি, কন্ডোম একটি যান্ত্রিক পদ্ধতি, অবশ্যই বাধাদানকারী কিন্তু এটা কি, এটা যান্ত্রিক পদ্ধতি। তাই এর অ্যান্সার হবে কি সি। 15 নম্বর কোশ্চেন, কোন যৌন রোগটির সম্পূর্ণ প্রতিকার হয় না, প্রতিকার হয় না, কোনটা হবে, জেনিটাল হারপিস। জেনিটাল হারপিস কি, এটা একটা ভাইরাস ঘটিত রোগ। এই জেনিটাল ওয়ার্ডসও একটি ভাইরাস ঘটিত রোগ, কিন্তু এর প্রাদুর্ভাবটা বেশি। জেনিটাল হারপিসের প্রাদুর্ভাবটা কি বেশি, মানে এর ভাইরাস যদি ঢুকে যায় তাহলে সেটা কিন্তু কখনোই প্রতিকার করা সম্ভব নয়। কিছুটা মেডিসিন খেয়ে করে কি হয় না, একটু ঠিক করা যায়, কিন্তু পুরোটা একবার একেবারে ঠিক করা যায় না। এর তুলনায় এর কিন্তু প্রাদুর্ভাবটা কম। আর এই গনেরিয়া বা
ক্লামাইডিয়াসিস এগুলো কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাই এগুলো তো হবেই না। সম্পূর্ণ প্রতিকার হয় নাকি ব্যাকটেরিয়া তো ঠিক করা যায় ওষুধ খেলে, কিন্তু একমাত্র কি হবে জেনিটাল হারপিস। 16 কোশ্চেন দেখো আবার লেখা আছে কি কোনটা অসত্য। বারবার বলছি কোশ্চেন ভালো করে দেখবে, কোনটা সত্য কোনটা অসত্য, কোনটা গঠন করে কোনটা করে না। ঠিক আছে, তাহলে তোমাদের ঠিকঠাক বেরোবে, নাহলে ওই করে না জায়গায় করে আর করের জায়গায় করে না হয়ে যাবে। 16টা দেখো কি লেখা আছে, মেন্ডেলীয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবলমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ পায়। অবশ্যই প্রচ্ছন্নতাই আমাদের হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ পায়। যেমন দেখো মেন্ডেলীয় প্রচ্ছন্নতা কি হয় না, আমরা জানি কি একটা ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি, একটা কি হয় স্মল টি। তাহলে হোমোজাইগাস প্লাস প্রচ্ছন্ন কি হয়, এটা কি হয় স্মল টি, এটা মানে কি বোঝে স্মল টি মানে কি প্রচ্ছন্ন, সেটা কি হবে একমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ পায়। আরএইচ ফ্যাক্টর মেন্ডেলীয় উত্তরাধিকার মেনে চলে। অবশ্যই আরএইচ ফ্যাক্টর উত্তরাধিকার মেন্ডেল চলে, কারণ হচ্ছে আরএইচ প্লাস অ্যান্টিজেন না আরএইচ নেগেটিভ অ্যান্টিজেন কোনটা কি সেটা আমরা অবশ্যই আগে টেস্ট করে নিই। মেন্ডেল তার পরীক্ষায় কোনো লিঙ্কেজ ফ্যাক্টর পাননি, অবশ্যই ফ্যাক্টর পাননি, কারণ পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে লিঙ্কেজ ফ্যাক্টর হচ্ছে দেখা গিয়েছিল সন্ধ্যা মালতী এইসবের ক্ষেত্রে, যেখানে লাল ফুল বা সাদা ফুল বা আবার গোলাপি ফুল চলে এসেছিল, সেটা কিন্তু মেন্ডেল একমাত্র পায়নি। তাহলে তারপরে কি লেখা আছে, মেন্ডেল তার পরীক্ষার জন্য 8 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন। উনি কি 8 জোড়া করেছিলেন? 7 জোড়া করেছিলেন। তাহলে তার অ্যান্সার কি হয়েছে, যেটু কি বলেছে এটা কোনটি অসত্য, তারপরে এটা কি হবে এটি ডি অ্যান্সার। পিতার শুক্রাণু কোন সন্তানের ক্ষেত্রে ডাউন সিনড্রোমের মূল কারণ হয়ে থাকে, তাহলে পিতার দেহে ওই শুক্রাণু কোন বিভাজনের সময় তৈরি হয়, অ্যানাফেজ 2। অ্যানাফেজ 2 তে কি হয়, ওই যে তোমার ডাউন সিনড্রোম থাকে সেটা কি হয় বিভাজন হয়ে যায়। যে পিতার থেকে অ্যানাফেজ 2 তে কি হয়, পিতার ক্ষেত্রে যে শুক্রাণুটা সেটা কি ডাউন সিনড্রোম যদি হয় তাহলে তার ক্ষেত্রে ওটা বিভাজন তৈরি হয়। 18টা কি মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম। মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম তিনটেই হবে, স্বপ্রকটতাও হবে, অসম্পূর্ণ প্রকটতাও হবে, লিঙ্কেজও হবে, তিনটেই আমাদের হবে। কোন জীবের ক্ষেত্রে কেবলমাত্র সম্পূর্ণ লিঙ্কেজ দেখা যায়? সম্পূর্ণ লিঙ্কেজ কার ক্ষেত্রে দেখা গিয়েছিল, পুরুষ ড্রসোফিলা। কেন না ওর মধ্যে কোনো রিকম্বিনেন্ট হয় না, কোনো রকম কোনো রিকম্বিনেন্ট হয় না, তাই জন্য নতুন কোনো বেশি অপত্য একবারে জন্মায় না, তাই জন্য কি হয় এটা সম্পূর্ণ লিঙ্কেজ একমাত্র দেখা যায় কার ক্ষেত্রে, পুরুষ ড্রসোফিলার ক্ষেত্রে। 20 কোশ্চেন আছে দেখো কি লেখা আছে, জিনের মধ্যে এ ও বি জিনের মধ্যে 3 একক দূরত্ব, বি আর সি এর মধ্যে কি 10 একক, আর সি আর এর মধ্যে কি আছে 7 একক। ঠিক আছে, এরকম যদি কোনো কোশ্চেন থাকে ফার্স্টে একটা জিন এঁকে নেবে। ধরো এটা আমার একটা জিন, ঠিক আছে, এই ক্রোমোজোমের মধ্যে জিন আছে, এটা একটা ক্রোমোজোম, তার মধ্যে আমার কি আছে জিন আছে। সব থেকে দেখবো কি যেটা আমার বড় আছে, মানে এটা কি আছে সব থেকে 10 আছে, যেখানে 10 একক থাকবে, কার মধ্যে আছে বি আর সি এর মধ্যে দূরত্ব কি আছে 10 একক। আমি এখানে লিখে নিলাম কি বি আর সি, বি আর সি এর মধ্যে আমার কত আছে টোটালটা মিলে করে আমার 10 একক। ঠিক আছে, তারপরে কি দেখো লেখা আছে সি আর এর মধ্যে 7 একক, তাহলে সি আর এটাকে আমি ঠিক এমন জায়গায় রাখবো যেখানে আমার কি হবে সি আর এর মধ্যে দূরত্বটা আমার কত হবে 7। এইবারে দেখো 10 থেকে আমি যদি 7 কে বিয়োগ করি তাহলে আমার কত দাঁড়াবে 3 দাঁড়াবে। আর এখানে দেখো দেওয়াই আছে এ ও বি এর মধ্যে জিনের দূরত্ব কত 3 দেওয়া আছে, তাহলে এ আর বি এর মধ্যে কত হবে 3। তাহলে সিকোয়েন্স কি দাঁড়াবে, আমি যদি এদিক থেকে দেখি কি হবে বি এ সি, বি এ সি। ঠিক আছে, তাহলে তার অ্যান্সার কি হয়ে যাবে বি এ সি। যখনই যেটা যত বেশি ইউনিটের থাকবে সেটা লাস্টের দিকে লিখবে, যে ক্রোমোজোমটার লাস্টের দিকে, আর যেটা তার থেকে একটু কম দূরত্ব তারটা মাঝখানে রাখবে। দেখবে দুটোকে যদি মাইনাস করে দিই তাহলে অটোমেটিক আরেকটা আমার ইউনিট বেরিয়ে যাবে। তারপরে সিকোয়েন্স তোমরা নিজের মতন করে সাজিয়ে নেবে। নেক্সট কোশ্চেন দেখো একটা পেডিগ্রি দেওয়া আছে। পেডিগ্রি যখন অ্যানালাইসিস করবে খুব ভালো করে অ্যানালাইসিস করবে। দেখো কি দেওয়া আছে পিতা আর মাতা, পিতা মাতার মধ্যে কে আক্রান্ত আছে পিতা। তারপরে দেখো আবার তার যে ছেলে মেয়ে হয়েছে সেখানে দেখো তার কন্যা এসেছে, কন্যার পরে তার জেনারেশনের পরে দেখো তার ছেলে এসেছে, সবাই কিন্তু আক্রান্ত।
তারপরে দেখো কে আক্রান্ত হয়েছে, তার মেয়ে আক্রান্ত হয়েছে। ঠিক আছে, একটাও দেখো জেনারেশন কোনো স্কিপ করছে না, পুরো পর পর জেনারেশন, মানে সে দাদু, তারপরে তার বাবা, তার ছেলে, তারপরে তার মেয়ে, পুরো পর পর কি করেছে, জেনারেশন ওয়াইজ পুরো বংশটা চলেছে, একটাও কিন্তু বাদ যায়নি। যখন কোনো কিছু জেনারেশন বাদ যাবে না, মানে স্কিপ হবে না, তখন আমাকে ধরে নিতে হবে ওটা কি, ওটা আমার কি হবে, প্রকট। ঠিক আছে, এবারে কি দেখো, বাবার এসেছে, বাবার থেকে কার এসেছে, মেয়ের, মেয়ের থেকে কার এসেছে, ছেলের, আবার সেই ছেলের থেকে কার এসেছে, মেয়ের, মানে কি হয়েছে, এটা ক্রিস ক্রস হয়েছে, এটা একটা ক্রিস ক্রস উত্তরাধিকারী, তাই জন্য এটাকে কি বলা হচ্ছে, সেক্স লিঙ্কড প্রকট। ঠিক আছে, সেক্স লিঙ্কড প্রকট, একটাও জেনারেশন স্কিপ হয়নি, তাই জন্য এটা প্রকট। আর যেহেতু ক্রিস ক্রস ভাবে হচ্ছে, মানে একবার ছেলের, একবার তারপরে মেয়ের, তারপর জেনারেশন ছেলে, তারপর জেনারেশন মেয়ের, তাই জন্য এটাকে কি বলা হচ্ছে, সেক্স লিঙ্কড। নেক্সট কোশ্চেন দেখো, থ্যালাসিমিয়ার বাহক কোন দম্পতির প্রথম সন্তানটি বাহক, তাদের দ্বিতীয় সন্তানটি পুনরায় বাহক হওয়ার সম্ভাবনা কত শতাংশ? থ্যালাসিমিয়ার বাহক, ধরো আমি ধরে নিলাম কি থ্যালাসিমিয়ার বাহক পিতা ও মাতা, দুজনেই আমার বাহক দম্পতি। এখান থেকে কি আসবে, ফার্স্টে কি হবে, ক্যাপিটাল ক্যাপিটাল আর, তারপরে কি হবে, ক্যাপিটাল আর স্মল আর, তারপরে কি হবে, স্মল আর স্মল আর, আরেকটা কি হবে, ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, তাহলে এটা আমার কি, ক্যাপিটাল আর মানে কি, এটা আমার সুস্থ বা স্বাভাবিক। এখানে দেখো ক্যাপিটাল আর স্মল আর, এই দুটো কি হয়েছে, আমার বাহক, আর এই স্মল আর কি হয়েছে, আমার আক্রান্ত। তাহলে টোটাল আমার 100-র মধ্যে হবে, 100-র মধ্যে আমার কি হয়েছে না, এই যে দুটো দেখো 50 এসছে, যেটা হচ্ছে বাহক, স্বাভাবিক আমার কি হয়েছে 25, আর এটা দেখো আক্রান্ত আমার কি হয়েছে 25%। তাহলে কি হবে, পুনরায় যখন বাহক হবে, বাহক হওয়ার সম্ভাবনা কত আছে আমার, 50%। তাহলে তার অ্যান্সার হয়ে যাবে কি 50%। বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও, এটা যদি একটা নাম বলতে পারো, দেখবে আস্তে আস্তে কি হবে, বাম স্তম্ভ থেকে ডান স্তম্ভ মেলানোটা সহজ হয়ে যায়, একটা বা দুটো নাম যদি ঠিকঠাক করে মনে রাখতে পারো। দেখো আমি যেমন দেখছি কি, ফার্স্টে কি আছে, জ্যাকব ও মোনাড, জ্যাকব ও মোনাড কে করেছিল, ল্যাক ওপেন করেছিল। আমি ফার্স্টে আগে এই একটা দেখেছি, যখন একটা মেলাতে পেরেছি আমি একটাই দেখবো, কে আছে, তাহলে সি কি হবে, 1 হবে। সিতে দেখো 4 4, এখানে 1 আছে, এখানে 3 আছে, তাহলে কি হবে, একটাই হবে, এটা কি, জ্যাকব মোনাড কি হবে, ল্যাক ওপেরন। অ্যালেক্স জেফ্রি কি হবে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এফ স্যাঙ্গার কি হবে, ডিএনএ সিকোয়েন্স। এভরি ম্যাকুলেট ম্যাকবার্টি কি হবে, ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, বি। যদি একটা বা দুটো নাম যদি বলতে পারো, দেখবে ওই সিকোয়েন্সে আর কিছু দেওয়া থাকে না, পর পর হয়ে যাবে। তারপরেরটা দেখো, ডিএনএ প্রতিলিপিকরণ সঠিকভাবে নির্দেশ করে। ডিএনএ প্রতিলিপিকরণ করতে হবে, কিভাবে করবে, ডিএনএ প্রতিলিপিকরণের ক্ষেত্রে কি হয়, আমাদের একটা খুব সুন্দরভাবে টেমপ্লেট যায়, আরেকটা কি হয়, খন্ড খন্ড করে ভেঙে ভেঙে আসে। ঠিক আছে, সবসময় লক্ষ্য রাখবে 5 প্রাইম 3 প্রাইম, 5 প্রাইম 3 প্রাইম গুলো লক্ষ্য করবে। আর কি লক্ষ্য করবে, কোন দিকে যাচ্ছে, সেই দিকটা কোন দিকে নির্দেশ করছে, ওই দিকটা অবশ্যই দেখবে। ফার্স্টেরটা দেখি, দেখো 5 প্রাইম 3 প্রাইম ঠিকই ছিল, এখানে কি করছে দেখো, দুজনই কি করছে, দু সাইড দিয়ে আসছে, এটা হবে না। সেখানে দেখো দুটোই দেখাচ্ছে আমার কি, ওকাজাকি খন্ড, মানে ডিসকন্টিনিউয়াস, দুটো ডিসকন্টিনিউয়াস হয় না, একটা কন্টিনিউয়াস হয়, একটা ডিসকন্টিনিউয়াস হয়। থার্ডেরটা দেখো আমার কি হয়েছে, একটা টেমপ্লেট দেখো সুন্দরভাবে যাচ্ছে 5 প্রাইমের দিকে, আরেকটা দেখো এই পাশে আসছে, কি হয়েছে, এটা হয়েছে ডিসকন্টিনিউয়াস আর এটা হয়েছে কি কন্টিনিউয়াস। তাহলে আমার কি হয়ে গেল, অপশন কি হয়ে যাবে, সি। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, এটা একটা ডিএনএ এর একটা ছবি দেওয়া আছে। ঠিক আছে, ডিএনএ ছবিতে কি বলেছে, যে এই নকশায় এক্স দ্বারা চিহ্নিত স্থান, এই যে এক্স দ্বারা চিহ্নিত স্থান, এখানে কি কি আছে, কি থাকবে, ডিএনএ আমরা কি কি দিয়ে জানি, কি কি দিয়ে তৈরি, নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার, আর একটা কি, ফসফেট। তারপরে কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে,
কোন তথ্যটি হিস্টোন প্রোটিনের ক্ষেত্রে অসত্য? আবারও বলছি কি, কোশ্চেন গুলো সবসময় দেখবে কোনটা অসত্য দেওয়া আছে, কোনটা সত্য দেওয়া আছে। কোনটা তাহলে অসত্য বলেছে দেখো, এখানে হিস্টোনের সম্পর্কে বলতে চেয়েছে। তাহলে হিস্টোন কি? হিস্টোন মূলত লাইসিন আর আর্জিনিন নিয়ে অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত অবশ্যই। হিস্টোন একটা কি? ধনাত্মকধর্মী হয়। হিস্টোনকে অক্টামেরিক প্রোটিন বলা হয়ে থাকে। লাস্টে দেখো কি দেওয়া আছে, হিস্টোনের পিএইচ মূলত মৃদু আম্লিক প্রকৃতির হয়। হিস্টোন কি আম্লিক হয়? হিস্টোন কি হয়? ক্ষারীয় প্রকৃতির হয়। তাহলে এটা অসত্য বলেছে যেহেতু, তার অ্যান্সার কি হবে? অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, ডিএনএ কে আরএনএ এর তুলনায় অধিক স্থিতিশীল হিসেবে বিবেচিত করা হয়। ডিএনএ কে আরএনএ এর তুলনায় অধিক স্থিতিশীল বিবেচনা করা হয়। ডিএনএটা আমরা দেখি, এর দেখবে কি হয় না, এই যে 2 প্রাইমে কি হয়, 2 প্রাইম ওএইচ, এটা কি থাকে ডিএনএ এর ক্ষেত্রে উপস্থিত থাকে না। কি থাকে? অনুপস্থিত থাকে। কার ক্ষেত্রে থাকে? আরএনএ এর ক্ষেত্রে থাকে। তাহলে আরএনএ এর ক্ষেত্রে কি থাকে? আরএনএ এর ক্ষেত্রে কি থাকে? ওএইচ উপস্থিত থাকে। কিন্তু ডিএনএ এর ক্ষেত্রে কি হয়? OH টা থাকে না। এর বদলে কি থাকে? শুধুমাত্র এইচ থাকে। তাই জন্য এখানে কি বলেছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, তার কারণ কি বলছে? ডিএনএ শর্করায় 2 প্রাইম ওএইচ এর উপস্থিতি স্থিতিশীলতার কারণ। না, কেন স্থিতিশীল হয়? যেহেতু ডিএনএ তে ওএইচ থাকে না, শুধুমাত্র এইচ থাকে, তাই জন্য ডিএনএ কি হয়? 2 প্রাইম ওএইচ এখানে কি বলেছে? উপস্থিত আছে। আর এটা কি বলেছে? ডিএনএ কে আরএনএ এর তুলনায় অধিক স্থিতিশীল হিসেবে বিবেচনা করা হয়। এটা ঠিক। ডিএনএ কে আরএনএ এর থেকে অবশ্যই স্থিতিশীল বলা হয়। কেন? না, যেহেতু ওখানে এইচ টা থাকে আর আরএনএ এর ক্ষেত্রে থাকে না। তাই জন্য এর কি হয়ে যাবে? এ ঠিক হবে আর ভুল হবে। অপশন সি। 28 কোশ্চেনটা দেখো। কি বলেছে? ইকোলাই নামক একটি ব্যাকটেরিয়া আছে যেটা সম্পূর্ণ ডিএনএ কে তেজস্ক্রিয়ভাবে রঞ্জিত করার পরে একটি অতেজস্ক্রিয় একটি পালনের মাধ্যমে রাখা হয়। এখন দুটি ব্যাকটেরিয়াকে কি করে? দুটি জেনারেশন দেখতে বলেছে। দুটি যখন জেনারেশন দেখবো তার বলেছে কত শতাংশ তেজস্ক্রিয়তা পাওয়া যায়। তাহলে ধরো আমার কি করলাম না, একটা ডিএনএ কে নিলাম, একটা ডিএনএ কে নিলাম, সেখান থেকে আমার কি হবে? একটা ডিএনএ হবে। এখান থেকে আবার কি হবে? 4টা হবে। একটা রিকম্বিনেটেড ডিএনএ হবে, একটা নতুন করে হবে, আর একটা প্যারেন্টাল থেকে হয়ে আসবে। এখানে দেখো একটা সূত্র আছে। কি সূত্র আছে? যেটা আমার নতুন করে আসছে সেখানে আমি এটা বসাবো। যে ডটারটা আসছে সেটা আমি কি বসাবো? এখানে বসাবো। বাই 4 ইন্টু 100। তাহলে আমার কত অ্যান্সার দাঁড়ালো? 50%। তারপরে কোশ্চেনটা দেখো কি আছে? ডিএনএ অনুলিপন। ডিএনএ কি? একটা সেমি কনজারভেটিভ বা অর্ধ রক্ষণশীল। 30 এর কোশ্চেন। একটি পপুলেশনে বলেছে এমএন রক্ত বিভাগের অন্তর্গত এম আর এন এর একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত? 0.7 আর 0.3। তাহলে বলেছে এমএন রক্তের গ্রুপের ফ্রিকোয়েন্সি কত হবে? এটা একটা সূত্র আছে, যে সূত্রের নাম হচ্ছে হার্ডি উইনবার্গের সূত্র। তার সূত্র কি আছে? পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার। যেখানের মধ্যে আমার কি বলেছে? এই 2pq এর মানটা বের করতে, এমএন গ্রুপের যে শুধুমাত্র এমএনটা তার ফ্রিকোয়েন্সিটা বের করতে। তাহলে কি হবে? 2 ইন্টু পি এর মান কত দেওয়া আছে দেখো, পি এর জায়গায় মানে এম হবে, এম এর মান কত দেওয়া আছে? 0.7। আর কিউ এর জায়গায় আমার কি হবে? এন হবে, তার মানটা কত দেওয়া আছে? 0.3। তাহলে এটার অ্যান্সার কত হবে? 42, 0.42 বা 42%। তাহলে অ্যান্সার কি হবে? 42%। তারপরে দেখো একটি মিলার আর উরের পরীক্ষা বলেছে।
মিলার আর চৌড়ের পরীক্ষার ক্ষেত্রে কি প্রযোজ্য হয়? কি থাকে? আমরা জানি কি থাকে, CH4 থাকে, হাইড্রোজেন থাকে, NH যে আর কি থাকে, NH3 থাকে। সেটা বাষ্পটা কত হয়? 800 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে কি আছে? ফার্স্টে আছে কি 2n+1, 2n+1+1, 2n-2। এগুলো অনেক রকমের হয়, মনোজমি, নালিজমি, ট্রাইজমি, ডবল মনোজমি, ডবল ট্রাইজমি। তাহলে ফার্স্টেটা কি আছে দেখো, 2n+1, 2n+1 মানে কি আমার 3 হচ্ছে, তাহলে ওটা আমার কি হবে? ট্রাইজমি। 2n+1 প্লাস 1, যখন +1+1 গুণ করে থাকবে তখন আমার এটা কি হবে? ডবল ট্রাইজমি। আর 2n-2 মানে কি হয়? 0, তাহলে সেটা আমার কি হবে? নালিজমি। দেখো এর অ্যান্সার কোথায় আছে? এই যে ট্রাইজমি, ডবল ট্রাইজমি, নালিজমি, অপশন সি। দেখো 33 নম্বর কোয়েশ্চেন কি আছে? একটি গ্রাফ আছে যেখানে কি দেওয়া আছে দেখো, একটা ডটেড লাইন দেওয়া আছে। এই ডটেড লাইনটা মানে কি? এটা আমার হচ্ছে অরিজিনাল গ্রাফ। সেখান থেকে দেখো একটা কি হয়েছে, একটু সামান্য এগিয়ে এসছে, ঠিক আছে? এটা কি হচ্ছে? একটা অভিমুখের দিকে যাচ্ছে। অভিমুখ মানে আমরা কি বুঝি? ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম বোঝায়, ঠিক আছে? তাহলে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম বোঝাচ্ছে। এবার দেখো এই গ্রাফটাই আমি এখানে দেখাচ্ছি, দেখো যদি এরকম ভাবে হয়, এটা ধরো একটা অরিজিনাল গ্রাফ, সেখান থেকে আমার কি হচ্ছে না, একটা আমার প্রেজেন্ট গ্রাফ আসছে। এই যদি এরকম হয় তখন আমি কি বলবো? এটা অভিমুখী বলবো, এটা ইন্ডাস্ট্রিয়াল বলবো। এবং কি এইখান থেকে যদি আমার এরকম সোজা যদি অভিমুখে চলে যায়, তখন আমি তাকে কি বলবো? এটা আমার হবে স্টেবল করবে, ঠিক আছে? একে বলবো স্টেবিলাইজেশন। যদি এই ডট লাইন থেকে যদি আমার একটা এম শেপ টাইপের হয়, তখন তাকে আমি কি বলবো? ডিসরাপটিভ সিলেকশন। আশা করি তিনটে গ্রাফ সম্বন্ধে বুঝতে পেরেছো। তাহলে এটা আমার কি হয়েছে? অভিমুখের দিকে যাচ্ছে, তাই এর অ্যান্সার কি হবে? ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম। দেখো লেখা আছে কি, ডারউইনের মতবাদ অনুযায়ী হাতির মতো বৃহৎ এবং ধীর বুদ্ধি সম্পন্ন প্রাণী প্রচুর পরিমাণে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে। তার কারণ কি? কোন স্থানে খাদ্য সীমাহীন পরিমাণে থাকলে প্রতিটি প্রজাতি তাদের বংশবৃদ্ধির সহজাত সম্ভাবনাকে সম্পূর্ণ বাস্তবায়নের সুযোগ পায়। ডারউইন কি বলেছে? না, যদি একটা প্রজাতি থেকে যদি আরো ধরো অনেক প্রজাতি বাড়তেই থাকে, কিন্তু আমাদের নিজেদের খাবার বা বাসস্থান এগুলো কি, এগুলো তো সীমিত। সেই জন্য ও কি বলেছে না, এদের সংখ্যা যদি বৃদ্ধি করে তাহলে কোন স্থানে খাদ্য সীমাহীন পরিমাণে যদি থাকে, কোনো জায়গায় যদি খুব পরিমাণে মানে সীমার যদি পেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তার বৃদ্ধিটাকে সহজাত সম্ভাবনা হিসেবে ধরা হবে। কিন্তু এটা কি আমাদের হয়? হয় না। কিন্তু এটা আমাদের কি বলেছিল? প্রবক্তাটা কে দিয়েছিল? ডারউইন বলেছিল। তাহলে এখানে কি দুটোই আমাদের কি হবে? সত্য। নেক্সট কোশ্চেন আসো, কোনটি মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ নয়? আবার দেখো কি কোশ্চেন দেওয়া আছে, কোনটি অঙ্গ নয়? নয় দেওয়া আছে, তাহলে কি হবে? এটা কি হবে? নখ।